জাপানের লোককাহিনীতে বলা হয় যদি কোনো পুতুল শত বছর ধরে সংরক্ষিত থাকে একসময় তা যেন জীবন্ত হয়ে ওঠে, মানুষের মতোই অনুভূতি আর ইচ্ছাশক্তি পায়। এই বিশ্বাস থেকেই সেখানকার পুতুলগুলোকে বিশেষ শ্রদ্ধা আর ভয়ের প্রতীক হিসেবে দেখা হয়। আর ঠিক এমনই এক রহস্যময় পুতুলকে ঘিরেই তৈরি হয়েছে আজকের জাপানিজ হরর মুভি দ্য ডল হাউস। মুভি শুরুতেই মেই নামের একটা বাচ্চা মেয়েকে দেখি, যে বন্ধুদের সাথে খেলা করছিল। আর তার আম্মু সুজুকি বাইরে যাওয়ার আগে গ্যাস লাইন অফ করে দেয়, ছুরি উঁচু জায়গায় রেখে অ্যান্ড আরও সেফটি নিশ্চিত করে বের হয়। সে বাইরে কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় ব্যাক করে, আর সব বাচ্চারা নিজেদের বাসায় চলে গিয়েছে, কিন্তু মেই বাসায় নেই। তাই সুজুকি বাকি বাচ্চাদের বাসায় যেয়ে জিজ্ঞেস করে। সবাই জানায় খেলা শেষে মেইকে তারা আর কোথাও দেখেনি। আশেপাশে আরও কয়েকজনদের মেসেজ দিয়েও জিজ্ঞেস করে, কিন্তু সবাই একই কথা বলে, তারা মেয়েকে দেখেনি। বাধ্য হয়ে সুজুকি পুলিশকে ইনফর্ম করে। সুজুকির হাজবেন্ড এই ব্যাপারটা জানতে পেরে তাড়াতাড়ি বাসায় আসে, কারণ মেয়ে কাউকে না জানিয়ে আগে কখনোই কোথাও যায়নি। পুলিশ খেয়াল করে মেয়ের পরা জুতাটা বাসায় আছে। তাহলে কি মেয়ে খালি পায়ে বাইরে গিয়েছে, নাকি মেয়ে এখনো বাসায় আছে? রাতের বেলা সুজুকি আর তার হাজবেন্ড টেবিলে বসেছিল। সুজুকির হাতে লেগে একটা জুসের গ্লাস পড়ে টেবিলের কভারটা নষ্ট হয়ে যায়। তাই সুজুকি কভারটা ওয়াশিং মেশিনে দিতে যেয়ে থমকে যায়, কারণ ওয়াশিং মেশিনের ভিতরে মেয়ের মৃতদেহ। মেয়ে যখন লুকোচুরি খেলছিল তখন সে হয়তো এখানে এসে লুকিয়েছিল, আর দরজাটা লক হয়ে গিয়েছিল। কিন্তু ভিতর থেকে দরজা খুলতে না পেরে দম বন্ধ হয়ে ভিতরেই মারা যায় মেয়ে। মেয়ের মৃত্যুর 1 বছর কেটে গিয়েছে, কিন্তু সুজুকি এখনো নর্মাল হতে পারেনি। সে মনে করে তার ভুলের জন্যই তার মেয়েটা মারা গিয়েছে। তাই তার হাজবেন্ড কয়েক মাস ধরে তার মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু তবুও উন্নতি হচ্ছে না। সুজুকির শাশুড়ি বাসায় আসলে এইসব দেখে সুজুকিকে একটা টেম্পলের পোস্টার দেয়, যেন সুজুকি সেখানে যে মেয়ের জন্য প্রে করে। পরের দিন বেলকনিতে দাঁড়িয়ে সুজুকি সেই পোস্টারটা দেখছিল। হঠাৎ বাতাসে সুজুকির হাত থেকে পোস্টারটা উড়ে যায়। সুজুকি পোস্টারের পিছে পিছে একটা শপের সামনে চলে আসে, যেখানে হিউম্যান লাইক ডল বিক্রি করে। সুজুকির নজর যায় বক্সে রাখা একটা পুরনো পুতুলের দিকে, আর পুতুলটা দেখতে তার মেয়ের কথা মনে পড়ে যায়। রাতের বেলা সুজুকির হাজবেন্ড তাদাহিকো বাসায় এসে অনেকটা খুশি হয়, কারণ আজ তার ওয়াইফকে দেখে অনেক বেশি আনন্দিত লাগছে। ফ্রেশ হয়ে টেবিলে বসতেই সে চমকে যায়, কারণ চেয়ারে মেয়ের মতো ড্রেস পরানো একটা পুতুল রাখা। তাদাহিকো কিছুই বলতে পারে না, কারণ এতদিন পর আজকে তার ওয়াইফকে একটু খুশি লাগছে। দিন যেতে থাকে, আর সুজুকি সেই পুতুলের প্রতি যেন আরও জড়াতে লাগে। প্রতিদিন এমনভাবে কেয়ার করতে লাগে মনে হয় যেন এটাই মেয়ে। এমনকি মেয়ের রুমে সেই পুতুলটাকে ঘুমাতে দেয়। কিছুদিন পর তাদাহিকো সুজুকিকে মেডিকেল থেরাপিতে নিয়ে যায়। ডক্টরও সুজুকিকে দেখে খুশি হয়, কারণ সে এখন নর্মাল। তাদাহিকোকে টেনশনে দেখে ডক্টর সান্ত্বনা দেয়, জানায় এমন পেশেন্টদেরকে অনেক সময় ডক্টররা এই ডল থেরাপি সাজেস্ট করে। হিউম্যান লাইক ডলগুলো অনেক সময় তাদের হারানো ব্যক্তির ব্যথা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তাদাহিকো উপায় না পেয়ে এইসব চুপচাপ সহ্য করতে লাগে। এমনকি তার ওয়াইফকে খুশি রাখতে সেও তার সাথে তাল মিলাতে লাগে। যেখানেই যাক না কেন সুজুকি সব সময় সেই পুতুলটাকে তার সাথে রাখে। এভাবেই অনেক বছর পার হয়। তাদের আরেকটা মেয়ে হয় নাওমি। সময়ের সাথে সাথে সুজুকি পুরো খেয়াল চলে যায় নাওমির দিকে, আর সেই পুতুলের জায়গা হয় বাকি সব পুতুলদের মতো ঘরের এক কোণে। একদিন নাওমি অনেক কান্না করছিল, কোনোভাবেই সুজুকি তাকে শান্ত করতে পারছিল না। তখন তার চোখে আসে সেই পুতুলটা। অদ্ভুতভাবে সেই পুতুলটা নাওমির পাশে রাখতেই তার কান্না থেমে যায়, আর সে ঘুমিয়ে পড়ে। তাদাহিকো সিসিটিভিতে এইসব দেখছিল। কিছুক্ষণ পর নাওমির কান্নার শব্দ শুনে সুজুকি আর তার শাশুড়ি দৌড়ে এসে দেখে পুতুলের চুল নাওমির গলায় পেঁচিয়ে গিয়েছে। সুজুকির শাশুড়ি পুতুলটা ছুঁড়ে ফেলে দেয় এক কোণে। বাসায় এসে তাদাহিকো আজকের ঘটনা শুনে সেই পুতুলটার বক্স চেক করে দেখে, যেখানে জাপানিজ ভাষায় অনেক কিছু লেখা, কিন্তু সামান্য একটা পুতুলের বক্সে এত কিছু কি লেখা সেটা তারা বুঝতে পারে না। আর তারা দুইজন মিলে সেই পুতুলটা তার বক্সে ভরেই স্টোরেজ রুমে রেখে দেয়। এরপর কেটে যায় 5টা বছর। নাওমি এখন মেয়ের মতো বড় হয়ে গিয়েছে। আজ সে স্কুলেও গিয়েছিল, আর হাতে করে কিছু মার্বেলস নিয়ে এসেছে খেলার জন্য। কিন্তু বাসায় ঢুকতেই ব্যাগ ছিঁড়ে মার্বেলসগুলো এদিকে সেদিকে চলে যায়, আর একটা মার্বেলস চলে যায় স্টোরেজ রুমে। মার্বেল আনতে গেলে নাওমি কিছু শব্দ শুনতে পায়। এইদিকে সুজুকি কাজ করছিল। তখন নাওমি এসে বলে, আমি কি আয়ার সাথে খেলা করতে পারবো?
এত বছর পর পুতুলটা দেখে সুজুকিরও পাস্টের সবকিছু মনে পড়ে যায়, কিন্তু মেয়ে রাগ করবে ভেবে মানা করে না। সুজুকি খেয়াল করে অস্বাভাবিকভাবে পুতুলটার চুল আর নখ বড় হয়ে গিয়েছে। রাতের বেলা নাওমি সুজুকি আর তাদাহিকোর মাঝে এসে শুয়ে পড়ে আর বলে আয়া তাকে ঘুমাতে দিচ্ছে না, আয়া নাকি তার সাথে হিংসা করে। সুজুকি এইসব খেয়াল না করে নাওমিকে আবার তার রুমে দিয়ে আসে আর পুতুলটাকে তাকের উপর তুলে রাখে। পরের দিন নাওমি তার নতুন বন্ধু রিনাকে নিয়ে বাসায় আসে খেলা করতে, আর নাওমি পুতুলটাও তার বন্ধুকে দেখায়। তার মতে এই পুতুলটা তার সাথে কথা বলে, কিন্তু রিনা এইসব বিশ্বাস করে না, আর তাই রিনা পুতুলের হাত ধরে মোচড় দিতে থাকে। এইদিকে সুজুকি রিনার আম্মুর সাথে ছিল। চায়ে দুধ দিতে যেয়ে দেখে দুধটা নষ্ট হয়ে গিয়েছে। তখন রিনা কান্না করতে করতে বাইরে আসে। রিনার হাতে 2টা কামড়ের দাগ। এটা দেখে সুজুকি নাওমিকে অনেক বকা দেয়, কিন্তু নাওমি কান্না করতে করতে বলে সে এটা করেনি। আয়া তাকে কামড় দিয়েছে কারণ রিনা আয়ার হাত মুচকে দিচ্ছিল। রাতের বেলা সুজুকি মেয়ের ছবি দেখছিল, তখন নাওমি এসে আজকের জন্য সরি বলে। সুজুকি বলে সে যেন পুতুল নিয়ে খেলা করে, সে তার বোনের ছবিগুলো রেখে আসছে। তখন নাওমি বলে তার কোনো বোন নেই। এটা শুনে সুজুকি রেগে যায়। এরপর কাজ শেষে সুজুকি যখন নাওমির রুমে আসে দেখে নাওমি মেয়ের সবগুলো ছবি নষ্ট করে মাস্ক পরে বসে আছে। সুজুকি রেগে মাস্ক সরালে দেখে সেটা পুতুল, আর তখনই বাইরে থেকে নাওমি আসে। সুজুকি নাওমিকে বকতে লাগলে নাওমি জানায় এইসব সে করেনি, এইসব আয়া করেছে। এর মাঝে সুজুকির নখ দিয়ে নাওমির হাতে আঁচড় লেগে যায়। এর কিছুদিন পর স্কুল থেকে নাওমির ম্যাডাম তাকে ডেকে এনে নাওমির ড্রয়িংস দেখায়, আর ড্রয়িংসগুলো দেখে সুজুকি চমকে ওঠে, কারণ এগুলা সাধারণ কোনো বাচ্চা কখনোই আঁকবে না। ম্যাডাম জানায় নাওমি বলেছে এগুলো নাকি আয়া নামের কেউ তাকে আঁকতে বলছে, আর জিজ্ঞেস করে আয়াকে। সুজুকি কোনো জবাব দিতে পারে না। ওই দিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল নাওমি আবার তাদের মাঝে এসে শুয়ে পড়ে। সুজুকি মাথায় হাত বুলিয়ে দিতে গেলে কেমন যেন অন্যরকম লাগে, আর লাইট অন করতেই সে চমকে ওঠে, কারণ এটা নাওমি না, আয়া। কিন্তু এটা কি করে সম্ভব? সকালে তাদাহিকোকে এই ব্যাপারটা জানালে সে খেয়াল করে না, কারণ তার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে। সে বলে হয়তো নাওমি রাতে রেখে গিয়েছিল। নাওমিকে স্কুল বাসে তুলে দিয়ে পুতুলটাকে সুজুকি ওয়েস্টেজ ব্যাগে ভরে ফেলে দিয়ে আসে। রান্না করার সময় সাউন্ড শুনে বাইরে আসলে দেখে পুতুলটার মাথায় মাস্ক পরে বাসার ভিতরে বসে আছে। সুজুকি রেগে রুটি বেলুন দিয়ে পুতুলটাকে পিটিয়ে মারতে লাগে, কিন্তু হঠাৎই খেয়াল করে পুতুলটা খাটে বসানো, আর সুজুকি এতক্ষণ যাকে পুতুল ভেবে মারছিল সেটা নাওমি। ভয়ে সে চিৎকার করে ওঠে আর তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে শুনে কেউ কলিং বেল চাপছে। বাইরে যেয়ে দেখে ম্যানেজার পুতুলটা ফিরিয়ে দিয়ে গিয়েছে, কারণ এত বড় পুতুল নর্মাল ওয়েস্টেজের সাথে নেওয়া যাচ্ছে না, তাই বড় গার্বেজ গাড়ি আসা পর্যন্ত এটা তাকেই রাখতে হবে। আর দুপুরে গাড়ি আসতে সুজুকি সেটা ফেলে দিয়ে আসে। একটু পরেই ফায়ার সার্ভিসের সাউন্ড শুনে সে মেইন রোডে আসলে দেখে ক্লিনার্সদের মধ্যে একজন ভুলে ওয়েস্টেজ মেশিনের ভিতরে ঢুকে গিয়েছে। ভাগ্য ভালো হয় তার বড় কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের লোকেরা ক্লিনারকে মেশিন থেকে বের করতে সব গার্বেজ বাইরে ফেলতে লাগে, আর তখনই অক্ষত অবস্থায় সেই পুতুলটাও বাইরে বের করে। আর নাওমি সেই পুতুলটা নিয়ে কিভাবে যেন বের হয়ে আসে। মাঝরাতে তাদাহিকো দেখে সুজুকি বিছানায় নেই। হল রুমে এসে দেখে সুজুকি নাওমির রুমের সিসিটিভি ক্যামেরা চেক করছে, আর নাওমি পুতুলটার সাথে গল্প করছে। সুজুকি মনে হচ্ছিল পুতুলটাও হয়তো নাওমির সাথে কথা বলছে। সকালে সুজুকি ওষুধ খেয়ে রেস্ট করবে ভাবে, কিন্তু তখনই বাইরে আবার বৃষ্টি শুরু হয়, আর নাওমি জিদ ধরে সে এখন লুকোচুরি খেলবে। বাধ্য হয়ে সুজুকিও খেলতে রাজি হয়। উঠে পাশের রুমে যেতেই হঠাৎ করে দরজাটা অফ হয়ে যায়, আর সুজুকি দেখে নাওমি দরজার বাইরে। তাহলে খাটে চাদরের নিচে কে? সুজুকি চেক করলে কাউকেই দেখে না, কিন্তু হঠাৎই কেউ একজন চাদর মুড়িয়ে ওয়াশিং মেশিনের দিকে দৌড়ে চলে যায়। সুজুকি ভয়ে ভয়ে ওয়াশিং মেশিনের দিকে যেতেই ভিতর থেকে সেই পুতুলটা ভয়ঙ্কর রূপে সুজুকিকে ঝাপটে ধরে। সুজুকি ভয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর তখনই তার ভিতরটা চমকে ওঠে, কারণ সেটা পুতুল না, নাওমি। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। ভাগ্য ভালো হওয়ায় নাওমির গুরুতর আঘাত পায়নি, কিন্তু ডক্টর নাওমির পিঠে আঁচড়ের দাগ দেখায়, আর এটাই এখন চিন্তার বিষয়। তাদাহিকো মেন্টাল হেলথের দিকে তাকিয়ে সুজুকিকে কিছুদিন এখানে থাকতে বলে। সুজুকি প্রথমে রাজি না হলেও তাদাহিকো নাওমির পিঠ আর তার হাতে নিজের আঁচড়ের দাগ দেখায়। এইসব দেখে সুজুকি রাজি হয়। ততদিন নাওমি তাদাহিকোর আম্মুর কাছে থাকবে।
সুজুকি রাজি হলেও সেই পুতুলটা একটা টেম্পলে দিয়ে আসার কথা জানায়, আর তাদাহিকোও সম্মতি জানায়। তাদাহিকো টেম্পলে যোগাযোগ করলে টেম্পল থেকে পুতুলের বক্স সহ পুতুলটার ছবি পাঠাতে বলে। তাদাহিকো ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। তখন তার নজর পড়ে বক্সে থাকা পুতুল ওনারের নাম কোকিচো ইউসুমোতোর দিকে। ছবিগুলো টেম্পলে সেন্ড করে সে নেটে পুতুলের ব্যাপারে সার্চ করতে লাগে, আর জানতে পারে 1926-এর দিকে কোকিচো ইউসুমোতো নামের একজন ট্রেডিশনাল ডল মেকার এই পুতুলটা তার মেয়ের রেইয়ের জন্য বানিয়েছিল, আর এটাই ছিল তার সবচেয়ে ফেমাস পুতুল। পুতুলটা দেখতে হুবহু রেইয়ের মতোই ছিল, যার কারণে অনেকেই পুতুলটাকে রেই মনে করত। তখন টেম্পল থেকে কল আসে আর বলে যত তাড়াতাড়ি সম্ভব পুতুলটা বক্সে ভরে যেন তাদের কাছে নিয়ে যাওয়া হয়, কারণ পুতুলটা অভিশপ্ত, আর নয়তো কাল ওরা লোক পাঠাবে পুতুলটা নিয়ে যাওয়ার জন্য। তাদের এইসব কথা শুনে তাদাহিকো আরো কিউরিয়াস হয়ে পুতুলটার ব্যাপারে আরো খোঁজ করতে লাগে। তখন একটা ইউটিউব চ্যানেলের ভিডিও খুঁজে পায়। তারা 5 জন রিসেন্টলি নিগাতার কান্নাজিমা আইল্যান্ডে একটা লিভিং ডল নিয়ে ব্লগ বানাতে যায়। এলাকার মানুষদের মতে এই আইল্যান্ড লিভিং ডলের কারণে হান্টেড হয়ে গিয়েছে। শোনা যায় উসিমোতোর মেয়ে একদিন নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তার বডি কোথাও পাওয়া যায় না। একসময় ইউসুমোতোর ওয়াইফ অসুস্থ হওয়া শুরু করে, আর তার শেষ ইচ্ছে ছিল তার বানানো পুতুলটা যেন তার সাথে কবর দেওয়া হয়, আর এটাই করা হয়েছিল। কিন্তু পুতুলটা এতই ফেমাস হয়ে গিয়েছিল যে মানুষ কবর খুঁড়ে সেই পুতুলটা বের করে নিয়ে আসে। মানুষের মতে পুতুলটা এখনো রেইকে খুঁজে বেড়াচ্ছে, যেহেতু রেইয়ের জন্য পুতুলটা বানানো হয়েছিল। আবার এই দ্বীপে যাওয়ার রাস্তাটাও দিনে 2 ঘন্টার জন্য ভেসে ওঠে। মাত্র 2 ঘন্টার জন্য ভেসে ওঠে, আর 22 ঘন্টা পানির নিচে থাকে। অন্যদিকে নাওমি তার দাদির বাসায়। তার দাদি তাকে ঘুম পাড়িয়ে সাইডে পুতুলটা রেখে দেয়, কারণ পুতুলটার ব্যাপারে তো তিনি কিছুই জানে না। এরপর সে ফ্রিজে থেকে ড্রিঙ্কস বের করতে গেলে নাওমি তার পিছু পিছু এসে পিঠে চড়ে বসে। সে নাতনিকে আবার ঘুম পাড়াতে গেলে দেখে নাওমি তো বিছানায় ঘুমিয়ে আছে, আর তার পিঠে চড়ে বসেছে সেই পুতুল। সে তাড়াতাড়ি পুতুলটা স্টোরেজ রুমে ঢুকিয়ে দরজা লক করে দেয়। এরপর তাদাহিকোকে কল করে সব কিছু জানায়। তাদাহিকো নাওমির রুমের আগে সিসিটিভি ফুটেজটা চেক করতে লাগে। সে দেখে নাওমি যখন পুতুলকে জিজ্ঞেস করেছিল তার বাড়ি কোথায়, তখন পুতুলের সাথে নাওমির নিগাতার একটা এলাকার নাম রিপিট করেছিল। এটা সেই এলাকা যেখানে ইউসুমোতো তার মেয়ে রেইকে নিয়ে থাকতো। সে আরও জানতে পারে জাপানের রেই নামে আরও অনেক ভাবে উচ্চারণ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে আয়া, আর নাওমিও পুতুলটাকে আয়া বলে ডাকে। তাদাহিকো ভয়ে তখনই রওনা হয় তার মায়ের বাড়ির দিকে। অন্যদিকে নাওমির দাদি স্টোরেজ রুম থেকে কিসের যেন সাউন্ড শুনতে পায়। সে ভয়ে ভয়ে চেক করতে গেলে দেখে পুতুলটা সেখানে নেই। এরপর সে নাওমির রুমে আসলে দেখে নাওমিও তার রুমে নেই। সে বাড়ির সমস্ত জায়গায় চেক করেও নাওমিকে খুঁজে পায় না, তাই টর্চ হাতে বের হয়ে পড়ে রাস্তায়। একটা লোককে দেখে জিজ্ঞেস করলে জানতে পারে ব্রিজের উপরে 2টা বাচ্চা মেয়েকে হাঁটতে দেখেছিল। সেও দৌড়িয়ে সেই ব্রিজের কাছাকাছি আসতেই দেখে নাওমি ব্রিজের রেলিংয়ে বসে আছে। সে নাওমিকে বাঁচাতে তার কাছে যেতে লাগে। অন্যদিকে তাদাহিকো তার আম্মুর বাসায় এসে দেখে নাওমির মুখে রক্ত, আর পুতুলের হাত ধরে হাঁটছে। তাদাহিকো পুতুলটা বক্সে ভরে রওনা দিবে, অমন সময় পুলিশ চলে আসে। তারা তাদাহিকোর আম্মুকে ব্রিজের উপর আহত অবস্থায় উদ্ধার করেছে। তার মতে ব্রিজের উপরে সে নাওমিকে বসে থাকতে দেখে তাকে বাঁচাতে যায়, আর কাছে যেতেই দেখে সেটা নাওমি নয়, সেই পুতুল। আর তখনই কেউ এসে তাকে কামড় দিলে সে অজ্ঞান হয়ে যায়। পুলিশ অফিসার তাদাহিকোকে আলাদা নিয়ে একটা সিসিটিভি ফুটেজ দেখায়। যখন নাওমির দাদি পুতুলটাকে নাওমি ভেবে বাঁচাতে গিয়েছিল, তখন নাওমি পিছন থেকে এসে তার দাদির উপর ঝাঁপিয়ে পড়েছিল। তাদাহিকো তার আম্মুর হাতে কামড়ের দাগ দেখে খেয়াল করে ঠিক এমনভাবেই নাওমির বান্ধবীর হাতেও কামড়ের দাগ হয়েছিল। কামড় এতটা জোরে দেওয়া হয়েছিল যে ঘড়ির বেল্ট পর্যন্ত কেটে ফেলেছে। তাদাহিকো ঘড়ির বেল্টের সাথে নাওমির দাঁতের আকার মিলাতে গেলে নাওমি চিৎকার করে ওঠে। সকাল হতেই টেম্পল থেকে লোক এসে পুতুলটা বক্স সহ নিয়ে যায়। অনেকগুলো ডল একসাথে রেখে বার্নিং প্রসেস শুরু হয়, কিন্তু টেম্পলের এক লোক সেই পুতুলের জায়গায় অন্য একটা পুতুল রেখে দেয়। যেহেতু এই পুতুলটা অনেক ফেমাস হয়ে গিয়েছে আর এর ভ্যালুও অনেক বেশি, তাই সে লোভে পড়ে চুরি করেছে। কিন্তু কিছুক্ষণ পরই তার অস্বাভাবিক মৃত্যু হয়। টেম্পলের অন্য লোকেরা তাকে হসপিটালে নিয়ে যায়, আর পুতুলটা আবার তাদাহিকোর কাছে ফিরিয়ে দেওয়া হয়। জানায় তারা ভুল করে অন্য পুতুল পুড়িয়ে ফেলেছে, আর তাদের ধারণা থেকেও বেশি পাওয়ার এই পুতুলের মাঝে রয়েছে, তাই তারা এটা তাদের কাছে রাখতে পারবে না।
এরপর তাদাহিকো কান্দা নামের একজনের সাথে যোগাযোগ করে। কান্দা বলে পুতুলটাকে বেঁধে বক্সের ভিতরে রেখে দাও, যেন কেউ তাকে না ধরে। তাদাহিকো জানে বক্সটা তো ভেঙে গিয়েছে। কান্দা বলে, তাহলে তুমি ওয়েট করো, আমি এখনই আসছি। তখন একটা নার্স এসে পুতুলটাকে নিয়ে নাড়াচাড়া করতেই ভিতর থেকে কিছু সাউন্ড শুনতে পায়, আর ঝাঁকি দিতেই বের হয়ে আসে একটা বাচ্চার দাঁত। পুতুলটার ভিতরে আরো কিছু আছে কিনা এই ব্যাপারটা জানতেই তারা একটা এক্স-রে করায়। আর অবাক করা ব্যাপার হচ্ছে পুতুলটার ভিতরে সেম সাইজের একটা বাচ্চার কঙ্কাল ফুটে ওঠে। মানে এটা কোনো পুতুল না, বরং রিয়েল হিউম্যান ডল। তারা ভয়ে এবার পুলিশকেও ইনফর্ম করে দেয়। অফিসার তাদের কাছে সব ডিটেলস শুনে কিচ্ছু বিশ্বাস করে না, তাই তারা এটা তাদের কাস্টাডিতে রাখতে চায়। অফিসার পুতুলটা নিয়ে যাওয়ার সময় হসপিটালে পৌঁছায় কান্দা। কান্দা পুতুলটার একটা ছবি তুলে অফিসারকে দিয়ে বলে সময় করে যেন সে ছবিটা দেখে নেয়, আর বলে ল্যাব পৌঁছানো অবধি তারা অফিসারকে ফলো করবে, যেন কোনো বিপদ হলে সাহায্য করতে পারে। অফিসার অনুমতি দিলে তারা রওনা দেয়। সব কিছু ঠিক থাকলেও একটা টানেলে ঢোকার সময় অফিসার কান্দার দেওয়া ছবিটা দেখে ভয় পেয়ে যায়। তখনই তার গাড়ি থেকে পুতুলটা উধাও হয়ে যায়, আর তার গাড়ির সাথে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়। কান্দা যখন সেখানে আসে দেখে অফিসার পুতুলটাকে কোলে নিয়ে কান্না করছে। কান্দা অফিসারকে ইলিউশন থেকে মুক্ত করে পুতুলটা একটা বক্সে ভরে একজন লোকের সাথে দেখা করতে আসে। সেই লোক পুতুলটাকে দেখে কনফার্ম করে এটা 100% ইউসুমোতোর ডল। কান্দা পুতুলের ভিতর কঙ্কাল থাকার বিষয়টাও জানালে সেই লোক একটা স্টোরি শোনায়। যখন তিনি নিগাতাতে পুলিশ হিসেবে ছিলেন, একদিন ইউসুমোতো তার মেয়ে রেইয়ের মিসিং রিপোর্ট ফাইল করে। এরপর পাস্টের সিন দেখানো হয়। রেইয়ের মা তাইকো তাকে একটা গান শোনাচ্ছিল, আর এই গানটাই সুজুকি তার মেয়েকে ঘুম পাড়ানোর সময় শোনাতো। রেই ছোটবেলা থেকে অসুস্থ ছিল, তাই সে ঘরের বাইরে যেতে পারত না। মেয়ের এত কষ্ট দেখে সহ্য করতে না পেরে রেইকে নিয়ে সুসাইড করতে চায়, কিন্তু দড়ি ছিঁড়ে যাওয়ায় সে বেঁচে গেলেও রেই মারা যায়। আর ইউসুমোতো তার স্ত্রী তাইকোর ক্রাইম ঢাকার জন্য রেইকে সেদ্ধ করে তার কঙ্কালের উপর পুতুল বানায়, আর এটাই হয়ে ওঠে তার সবচেয়ে সুন্দর আর ফেমাস পুতুল। এইসব শুনে সুজুকি বুঝতে পারে রেইয়ের সাথে যা যা হয়েছে সেগুলোই সে নাওমির মাধ্যমে ড্র করাতো। একটা সময় তাইকোর শেষ ইচ্ছে অনুযায়ী কান্নাজিমা আইল্যান্ডে তাইকোর সাথে রেইয়ের পুতুলটাকে কবর দেওয়া হয়, কিন্তু পুতুলটা অনেক ফেমাস হওয়ায় টাকার লোভে কিছু লোক সেটা কবর খুঁড়ে বের করে আনে আর বাজারে বিক্রি করে দেয়। এভাবেই হাত বদল হতে হতে সেটা পৌঁছায় সুজুকির হাতে। আর হয়তো রেইয়ের পুতুলটাকে তার মায়ের কবরে ফিরিয়ে দিলেই সবকিছু শান্ত হবে। রেইয়ের সম্পর্কে এত কিছু জানার পর সুজুকিও জেদ ধরে তাদের সাথে যাওয়ার। এরপর তারা তিনজন রওনা হয়। যাওয়ার সময় দাদাহিকো সেই ইউটিউবার্সদের ভিডিও দেখিয়ে বলে তারা 5 জন সেখানে গিয়েছিল, কিন্তু আসার সময় তারা 6 জন ফিরে এসেছে। যেহেতু ভিডিওতে তারা 5 জন আছে, নিশ্চয়ই আরেকজন ভিডিও রেকর্ড করছে। এরপর তারা নিগাতাতে পৌঁছে হোটেল ভাড়া নেয়, আর সেখানে থাকা একটা ম্যাপের উপর রিচুয়াল করে তাইকোর কবরের লোকেশন বের করে। কিন্তু রিচুয়াল করার সময় পুতুলের ভিতরে থাকা রিয়ের আত্মা তাদের হন্ট করে, আর কান্দা তার পায়ে গুরুতর আঘাত পায়। আর এই কারণেই পরের দিন তাদের দুইজনকে যেতে হয় বাকি কাজ শেষ করতে। যাওয়ার আগে কান্দা একটা মেটাল ডিটেক্টর দেয়, যেন কবর খুঁজে বের করতে সুবিধা হয়। অনেক খোঁজাখুঁজির পর তারা কবর খুঁজে পায়, আর ঢাকনা সরিয়ে দেখে তাইকোর কঙ্কাল। কিন্তু হাতে এখন বেশি সময় নেই, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। তারা প্রেয়ার শেষ করে রেইয়ের পুতুলটা কবরে রাখার সময় মেয়ের একটা ছবিও তাদের কবরের ভিতর পড়ে যায়, আর সুজুকি সেটা বের করতে কবরে নামে। আর নামার সময় আগরবাতির জ্বলন্ত একটা অংশ ভিতরে রেইকে যে মন্ত্রলেখা কাপড় দিয়ে বাঁধা ছিল সেটার উপর পড়ে যায়, আর আগুন লেগে সেটা নষ্ট হয়ে যায়। এর ফলে রেইয়ের আত্মা সুজুকিকে চেপে ধরে। কোনো মতো বাইরে আসলেও ঢাকনা লাগানোর সময় তার চুল ভিতর থেকে টেনে ধরে রেইয়ের আত্মা। এতে মেয়ের ছবির ফ্রেম ভেঙে তারা আয়না নিয়ে চুল কেটে নিজেকে মুক্ত করে। এরপর তারা বাড়ি ফিরে আসলে নাওমি তার মায়ের গলা জড়িয়ে ধরে। অন্যদিকে তাদাহিকো শব্দ শুনে ওয়াশিং মেশিনের কাছে যেতেই দেখে নাওমি ভিতরে আটকা পড়ে গিয়েছে। আর অন্যদিকে সুজুকিও বুঝতে পারে তার গলা জড়িয়ে ধরেছে রেইয়ের আত্মা, আর তারা বুঝতে পারে তারা ইলিউশনে আটকে গিয়েছে। আসলে আয়া কোনো ডেভিল ছিলই না। আয়া সুজুকির মধ্যে তার মায়ের আদর খুঁজে পেয়েছে, যার কারণে সে এখন তাকে ছেড়ে যেতে চাইছে না। তখন মেয়ের আত্মা রেইয়ের হাত ধরে নিয়ে চলে যায় কবরে, আর তারাও বের হয়ে আসে ইলিউশন থেকে। এরপর আস্তে আস্তে আবার সবকিছু নর্মাল হয়ে যায়। তারা নাওমিকে নিয়ে আজ ঘুরতে বের হবে।
অন্যদিকে কান্দা ইউসুমুতোর ব্যাপারে এক আজব খবর জানতে পেরেছে, তাই তাদাহিকোর মাকে নিয়ে তাদের বাসায় আসে। কিন্তু তারা তো আরো অনেক আগেই ঘুরতে বের হয়ে গিয়েছে। তারা ভিতরে ঢুকতেই দেখে তারা যে খাবারগুলো খেয়ে বের হয়েছে সব অলরেডি পচে গিয়েছে। নাওমির দাদি নাওমির সেই সিসিটিভি ফুটেজটা দেখায়। সেখানে নাওমিকে আয়া বলছে তার সাথে নাম এক্সচেঞ্জ করতে। আসলে তাইকো ছোট থেকে কখনোই আয়াকে পছন্দই করতো না, আর সব সময় অত্যাচার করত। তাই সুজুকি থেকে এত ভালোবাসা পেয়ে নাওমিকে তাদের লাইফ থেকে সরাতে চেয়েছিল আয়া, যেন সুজুকি তাকে প্রথমের মতো ভালোবাসতে শুরু করে। আর যেই দিন তারা আয়াকে কবরে ফিরিয়ে দিয়ে এসেছে ওই দিন থেকে এখন পর্যন্ত তারা ইলিউশনের মধ্যেই জীবন কাটাচ্ছে। আর তারা যাকে নাওমি ভেবে এতদিন পর্যন্ত কেয়ার করছে সেটা আসলে নাওমি নয় বরং আয়া। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।